বিদ্যা ভারতী একটি শিক্ষা শাখা, যার উদ্দেশ্য একটি জাতীয় শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা, যার মাধ্যমে গড়ে উঠবে এমন একটি প্রজন্ম, যে প্রজন্মের যুবক যুবতীর মধ্যে থাকবে দেশপ্রেম। শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিকভাবে সেই প্রজন্মের ছেলেমেয়েরা থাকবে সম্পূর্ণরূপে বিকশিত। জীবনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় তারা যথেষ্ট সমর্থ থাকবে। নিঃস্ব, আর্ত, দীন মানুষের সেবায় সর্বদা নিয়োজিত। এক কথায় একটি সমৃদ্ধ জাতি গঠন, এটাই বিদ্যাভারতীর মূল লক্ষ্য। নমস্কার, সমাজ দর্পণে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শুভ্রস্মিতা। আর আজ আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে যাকে পেয়েছি তিনি হলেন নীলমণি চক্রবর্তী, প্রদেশ সংযোজক বিদ্যাভারতী। নমস্কার স্যার, বিটিভি ত্রিপুরা পর্দায় আপনাকে স্বাগত। স্যার, প্রথমেই আপনার কাছে জানবো যে বিদ্যাভারতীর লক্ষ্য এবং উদ্দেশ্য অনুযায়ী ত্রিপুরার শিক্ষার মান উন্নয়ন কিভাবে সম্ভব? বিদ্যাভারতী সম্পূর্ণ ভারতবর্ষে যখন 1952 সালে শুরু হয়, এমনিতে 1940 সালেই একটি প্রথম বিদ্যালয় শুরু করা হয়, তখন বিদ্যাভারতী নাম আসেনি। তারপরে 1952 সালে উত্তরপ্রদেশের গোরক্ষপুরে প্রথম বিদ্যালয় আসে। এবারে বিদ্যাভারতী যেটা সংস্থা, যেটা এনজিও অল ইন্ডিয়া লেভেলে 1977-এ শুরু হয়। তো উদ্দেশ্য ওই সময় এইটাই ছিল যে ভারতের যে শিক্ষা ব্যবস্থা ছিল সেইটা আমাদের দেশ থেকে ইংরেজরা তো গেছে, কিন্তু মেকলে শিক্ষা ব্যবস্থা এই ভারতবর্ষে ছিল। তো আমরা দেখলাম যে বিদ্যাভারতীর ওই সময়ের যে সমস্ত কার্যকর্তারা বিদ্যাভারতীতে ওই সময় কাজ করছিলেন, শ্রীকৃষ্ণচন্দ্র গান্ধী, লজ্জারাম তোমর, ভাউরাও দেওরাস, ওনারা চিন্তা করেছিলেন যে এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষা তো হয়ে যাবে, কিন্তু সংস্কার হওয়ার সম্ভাবনাটা কম। সেই ক্ষেত্রে ওই সময় সরকারি বিদ্যালয়গুলোতে বা অন্যান্য বিদ্যালয়গুলোতে কোনো ধরনের পরিবর্তন আনা আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ এটা সরকারের তার একদমই তার নিজস্ব ব্যবস্থা। তো সেই ক্ষেত্রে আমরা চিন্তা করলাম যে বিদ্যাভারতীর মাধ্যমে আরও কোনো বিদ্যালয় পরিচালিত করা। সেই সময় গোরক্ষপুরে শুরু হয় 52 সালে প্রথম বিদ্যালয়, আর সেই বিদ্যালয়ের মাধ্যমে কাজ শুরু হয়। ওই সময় যে লক্ষ্য নেওয়া হয়েছিল হাতে, যে উদ্দেশ্য লক্ষ্য ছিল, একই লক্ষ্য সম্পূর্ণ ভারতবর্ষে আমরা করছি, যে প্রতিটি বাচ্চার শারীরিক, মানসিক, বৌদ্ধিক, আধ্যাত্মিক এই বিকাশের মাধ্যমে তার অলরাউন্ড ডেভেলপমেন্ট, বাচ্চার অলরাউন্ড ডেভেলপমেন্ট। আর এটার কারণ, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে সে যাতে জীবনের যে কোনো সমস্যার সফলতাপূর্বক তার মোকাবিলা করতে পারে, এই উদ্দেশ্যে আর এই ধরনের শিক্ষা ব্যবস্থা বিদ্যাভারতীর শুরু হয়। এখন আপনি যে প্রশ্নটি করেছেন যে ত্রিপুরা শিক্ষা ব্যবস্থাতে, তো ত্রিপুরা রাজ্যে 1995-এ কাজ শুরু হয়। ফার্স্ট বিদ্যালয় আমাদের ত্রিপুরা রাজ্যে আগরতলাতে শুরু হয়। ওই সময়ও ওই একই উদ্দেশ্য নিয়ে আমরা আরম্ভ করেছিলাম, যে ছাত্রছাত্রীদের মধ্যে কেবলমাত্র শিক্ষা নয়, শিক্ষার সঙ্গে সংস্কার, এই দুইটা জিনিসের মাধ্যমে যদি শিক্ষাদান করি, এতে আমরা দেখতে পাচ্ছি বাচ্চারা তো শিক্ষিত নিশ্চয়ই হচ্ছে, সঙ্গে তার মধ্যে একটা সংস্কারও আসছে, সমাজের প্রতি দায়িত্ব, পরিবারের প্রতি দায়িত্ব, রাষ্ট্রের প্রতি দায়িত্ব, বিশ্বের প্রতি আমার কি দায়িত্ব আছে, এই জিনিসগুলো তখন বাচ্চাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তো এটা আমাদের উদ্দেশ্য, যেটা আপনি বলতে প্রশ্ন করেছেন, যে উদ্দেশ্য এটাই ছিল যে শিক্ষার মাধ্যমে সমাজ পরিবর্তন। সমাজ তো তখনই পরিবর্তন হবে যখন আমার ছাত্র পরিবর্তন হবে, এই ছাত্রই আগামী দিনের সমাজ। তো সেই কারণে আমরা এই লক্ষ্য নিয়েই সম্পূর্ণ ত্রিপুরা রাজ্যে আমরা বর্তমানে 12টি বিদ্যালয় পরিচালনা করছি, এবং অন্যান্য যেগুলা বেসরকারি বিদ্যালয়, সরকারি বিদ্যালয়, সব বিদ্যালয়ের সঙ্গেই সম্পর্ক রেখে, যে একটি আমাদের উদ্দেশ্য যে শিক্ষার সাথে যাতে সংস্কার থাকে, তখন গিয়ে যে রাজ্যের হোক, সমাজের হোক, দেশের হোক বিকাশ করা সম্ভব। শৈক্ষিক প্রয়োগের মাধ্যমে ত্রিপুরার কৃষ্টি সংস্কৃতি সংরক্ষণের ক্ষেত্রে বিদ্যাভারতী কিভাবে কাজ করছে? আমরা যখন বিদ্যাভারতীর কাজ যখন প্রথম দিকে শুরু হয়েছিল, উদ্দেশ্য এটাই ছিল যে শিক্ষার সাথে সংস্কৃতি সংরক্ষণ, সংস্কৃতি কৃষ্টি সংরক্ষণ করতে হবে। কারণ একটি সমাজ বা একটি রাষ্ট্র সেই সময়ই জীবিত থাকবে যখন সে তার সংস্কৃতিকে ভুলবে না, সে তার কৃষ্টিকে ভুলবে না, তখন এই সমাজ বা রাষ্ট্র আর বাঁচবে। তো এই কারণে আমরা এটা চিন্তা করেই এই বিদ্যাভারতীর কাজ শুরু হয়। এবং ত্রিপুরা রাজ্যে যখন 95-এ যখন প্রথম বিদ্যালয় শুরু হয়, তখন ওই সময়ের যারা ত্রিপুরা রাজ্যে যারা কাজ শুরু করেছিলেন, ওনারা এটাই চিন্তা করেছেন যে
আমাদের ত্রিপুরার ক্ষেত্রে এটার প্রয়োগ কিভাবে হতে পারে, বিদ্যাভারতীর প্রয়োগ। তো আমরা দেখলাম যে ত্রিপুরার সংস্কৃতি অনেক রিচ, ত্রিপুরা রাজ পরিবার থেকে শুরু করে আর এখানের যে মানে ককবরক ভাষা আছে বা মানে আমাদের এই ত্রিপুরা রাজ্যের যে ট্রাইবাল সংস্কৃতি আছে বা এছাড়া বাঙালি সংস্কৃতি আছে, দেখলাম যে অন্যান্য রাজ্যের মতো এই ত্রিপুরা রাজ্যের যে সংস্কৃতি কৃষ্টি অনেক রিচ এবং কোনো কোনো রাজ্য থেকে অনেক বেশি মানে ত্রিপুরা রাজ্যের সংস্কৃতি নিয়ে আমরা আলোচনা করতে পারি। তো সেই ক্ষেত্রে ত্রিপুরা রাজ্যের সংস্কৃতি সংরক্ষণের জন্য আমরা কি করেছি যে ককবরক ভাষা, ককবরক যে ভাষা আছে এইটা যাতে প্রত্যেক বিদ্যালয়ে আর মানে আমাদের বাচ্চাদেরকে শেখানো হয়। এটা আমাদের এই রাজ্যের মানে প্রাচীন ভাষা বা একদম প্রথম ভাষা। এই রাজ্যের সংস্কৃতির যেমন নাচ আছে, গান আছে, বিভিন্ন বাদ্যযন্ত্র আছে, বিভিন্ন কারুকার্য আছে, হস্তশিল্প আছে, এইগুলা মানে মানে কারিকুলামের মধ্যে এনে, এইগুলা পাঠ্যক্রমের মধ্যে এনে আমরা বাচ্চাদেরকে ওইভাবে শিক্ষিত করছি যে আমার রেগুলার যেটা শিক্ষা ব্যবস্থা আছে তার সঙ্গে সঙ্গে এই জিনিসগুলো ত্রিপুরা রাজ্যের সংস্কৃতি, কৃষ্টি, ভাষা এগুলা আমরা সাবজেক্টের মধ্যে এনে নিয়েছি। প্রতি বছর আমরা মানে এক্সামের সময় একটা 50 মার্কসের 100 মার্কসের একটা এক্সামও নিয়ে থাকি যেগুলো কৃষ্টি সংস্কৃতি আধারিত। ওই এক্সামে কোনো পাস ফেল ব্যবস্থা নেই, বাচ্চারা যা শিখবে এতেই চলবে। প্রতি ক্লাসে একটা সিরিজ আছে, ক্লাস 3 থেকে শুরু হয় 12 পর্যন্ত আমাদের বাচ্চারা এইগুলা পরীক্ষাতে বসে। আর এগুলা এই ত্রিপুরা রাজ্যের কৃষ্টি সংস্কৃতির যেগুলা মানে মানে ইয়ে আছে মানে প্রশ্নের আকারে আমরা বাচ্চাদেরকে শেখাই। কারণ যেগুলো পাঠ্যপুস্তক এখন বিভিন্ন বিদ্যালয়ে চলছে, ইনক্লুডিং আমাদের বিদ্যালয়েও বা সরকারি বা বেসরকারি সব বিদ্যালয়ে, ওইখানে ত্রিপুরা রাজ্যের বিষয়ে জানা বা ত্রিপুরা রাজ্যের বিষয়ে বুঝা সেটার কোনো স্কোপ দেখা যায় না। তো লাস্ট ইয়ার গত বছর আমরা আরেকটা প্রয়োগ করেছি, এই যেটা আপনি প্রশ্ন করেছেন যে ত্রিপুরা রাজ্যের সংস্কৃতির কৃষ্টির বিষয়ে। আমরা সোশ্যাল সায়েন্স সাবজেক্টের সঙ্গে 25 মার্কসের একটা বই আমরা অ্যাড করেছি ক্লাস 6, 7, 8-এর জন্য। এটা আমরা আমাদের বিদ্যালয়গুলোতে আমরা অ্যাপ্লাই করেছি, বাচ্চারা পড়বে, এখানে ত্রিপুরা রাজ্যের বিষয়ে দেওয়া আছে। এবং এই বইগুলো এসসিআরটি থেকে, ত্রিপুরা রাজ্য শিক্ষা পরিষদ থেকে ওনারাও চেয়েছেন যে আপনারা যে লিখেছেন আমাদেরকে আপনারা অ্যাসিস্ট করুন, যে আমরা ওটা নিয়ে স্টাডি করতে চাই। তো আমরা আমাদের বিদ্যালয়ে তো অলরেডি 2 বছর থেকে চলছেই, আর আমরা ত্রিপুরা রাজ্যের শিক্ষা বিভাগকেও এই বইগুলো দিয়েছি। আপনি উপজাতি কৃষ্টি সংস্কৃতি কথা বলছিলেন, সেই প্রসঙ্গে বলবো যে উপজাতি ছাত্রকুলের অনেক সমস্যা রয়েছে, তো তাদের এই সমস্যার সমাধানে বিদ্যাভারতী কিভাবে কাজ করছে? আমরা একদম সঠিক বিষয়গুলোকে সব জায়গাতে অ্যাড্রেস করা হয় না, যেহেতু আপনি এটা সঠিক আলোচনা হওয়া দরকার যে ত্রিপুরা রাজ্যের যে মানে উপজাতি সমাজের যে সমস্যাগুলো বাচ্চাদের, যেমন আমাদের একটি ট্রাইবাল প্রজেক্ট আছে, স্কুল প্রজেক্ট, এটা রেসিডেন্সিয়াল প্রজেক্ট, ওইখানে এটা 2010 থেকে চলছে। ওই বিদ্যালয়ে যখন আমরা বাচ্চারা আসছে এবং গার্জিয়ানরা আসছেন, তখন আমরা রিয়েলাইজ করতে পারলাম যে কয়েকটা বেসিক প্রবলেম যে জিনিসগুলো অ্যাড্রেস করা হচ্ছে না। যেমন একটা ভাষার সমস্যা, একটা মানে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার একটা বিশাল বড় প্রবলেম, যে এক মানে ওর মাতৃভাষা আলাদা কিন্তু তাকে বাংলা বলতে হচ্ছে, বাংলাও সে সঠিকভাবে বলতে পারছে না, বাংলা ভাষারও পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ এগুলা জিনিস মিলিয়ে সে বলতে পারে না, তো তাকে বলতে হচ্ছে। আবার তার যে ভাষা সে সেটাও শিখতে চাচ্ছে না, সে ইংরেজি ভাষার প্রতি তারও আগ্রহ আসছে। তো এটা দেখে আমরা দেখলাম যে একটা ল্যাঙ্গুয়েজ সমস্যা মানে ভাষার সমস্যা। 2 নম্বরে যে সমস্যা আসছে মানে আর্থিক সমস্যা। আর্থিক সমস্যাটা একটা বিরাট সমস্যা। মানে আমরা বিভিন্ন গ্রামাঞ্চলে গেলে, বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে দেখি মানে আমাদের ট্রাইবাল সমাজের যে ছাত্রছাত্রীরা এখনও আর্থিকভাবে মানে এতই দুর্বল, সে তো নিজে কোনো কিছু যে করে মানে মানে ওর পরিবার পরিচালনার ব্যবস্থা নেই, সে কি করে পড়াবে। ভারত সরকার বিশেষ করে মানে আমাদের ত্রিপুরা সরকার এটার জন্য তো বহুত নিয়েছে পদক্ষেপ এবং তার জন্য হচ্ছেও, মানে সরকার তার ব্যবস্থা দিচ্ছে, মানে বাচ্চাদের মানে বইপত্র থেকে শুরু করে এভরিথিং ফ্রি এডুকেশন প্রোভাইড করা হচ্ছে। কিন্তু এর পরেও আমরা দেখি কি প্রত্যন্ত অঞ্চলে স্কুল খোলাও সম্ভব নয়। হয়তোবা সেখানে 20টা ফ্যামিলি আছে, 20 ফ্যামিলির জন্য একটা 12 স্কুল করা সেখানে সরকারের পক্ষেও সম্ভব নয়, কোনো প্রাইভেট সংস্থাও সেখানে পারবে না পৌঁছাতে। সেই কারণে আমরা এই ট্রাইবাল প্রজেক্টটা করেছি, যেই প্রজেক্টের মধ্যে আমরা প্রত্যন্ত গ্রাম থেকে বাচ্চাদেরকে নিয়ে আসি এবং অত্যন্ত কম খরচে, একদম মিনিমাম খরচে, বা কোনো ছাত্র যদি তার খরচা দিতে না পারে তো আমরা সেটা বহন করছি, করে আমরা বাচ্চাদেরকে আর্থিক সমস্যাটা সমাধান করছি। ল্যাঙ্গুয়েজ, তার ভাষা, তার নিজের মাতৃভাষাটাই সে ভালো করে বলতে পারছে না, সেটাকেও আমরা তাকে সমৃদ্ধ করাচ্ছি। আরেকটা সমস্যা আসছে কি যে ককবরক লিপির একটা প্রশ্ন আসছে, কোন লিপিতে সে লিখবে, কারণ ভাষাটা তো আর শুধু মুখে থাকলেও একটা লিপিতে আসতে হবে। তো আমরা এদেরকে যে ভারতের যে হিন্দি লিপি আছে যেটা, সেই লিপিতে আমরা আমাদের বিদ্যালয়ে ওদেরকে আমরা লেখাচ্ছি, ওরা এটা ভালো করে পড়তেও পারছে এবং মানে সমৃদ্ধ হচ্ছে। আমাদের 2010 থেকেই এটা প্রজেক্ট মানে এটা চলছে
কন্টিনিউয়াস চলছে। আমাদের মানে যেহেতু প্রশ্ন করেছেন মানে বলতে চাইছি ত্রিপুরা রাজ্যের রাজ্যপাল মানে আগামী শুক্রবার আমাদের এই বিদ্যালয় ভিজিট করবেন। এই বিদ্যালয়ের যে প্রজেক্টগুলো আমরা অ্যাপ্লাই করেছি এটা ওনার পছন্দ হয়েছে, উনি সেটা ভিজিট করতে চান। আগামী শুক্রবার উনি আমাদের এই বিদ্যালয়টা ভিজিট করছেন। একটা শুভ উদ্যোগ বলা যেতে পারে। বিদ্যাভারতী ত্রিপুরা সরকার এবং বিভিন্ন শিক্ষা সংস্থার সাথে কিভাবে যৌথ উদ্যোগে শিক্ষা প্রসারের কাজ করছে? আমরা এই বিষয়টা আমরা আসলে রিয়েলাইজ করেছি 2020 থেকে, বলতে পারেন 2019 থেকে আমরা রিয়েলাইজ করেছি যে যৌথ উদ্যোগ দরকার। আমরা দেখতে পাচ্ছি কি যে সিবিএসসির বিদ্যালয়গুলোতে এক ধরনের প্যাটার্নে পরীক্ষা চলছে, পড়াশোনা চলছে, ট্রেনিং চলছে। টিবিএসসির বিদ্যালয়গুলোতে আরেক প্যাটার্নে চলছে। প্রাইভেট স্কুলগুলো তার নিজের পদ্ধতিতে চলছে, বিদ্যাভারতী তার আরেক পদ্ধতিতে চলছে। কিন্তু একটা কমন প্ল্যাটফর্ম হওয়া দরকার, কমন সিস্টেমে একটা কাজ করা দরকার। সেটা চিন্তা করে মানে যখন এনইপি 2020 আসলো, আসার পরে যখন যে বিষয়গুলো আসার পরে চিন্তা করা গেল যে এগুলো একই প্যাটার্নে শিক্ষা ব্যবস্থা হওয়া উচিত। প্রাইভেট স্কুলের ছাত্র হোক, সরকারি বিদ্যালয়ের ছাত্র হোক বা যে কোনো সংস্থার স্টুডেন্ট হোক, সব বাচ্চাদের যাতে সমান তালে ডেভেলপমেন্ট হয়। সেই কারণে আমরা কি করলাম, এসসিআরটির সঙ্গে আলোচনা করেছি। আলোচনা করে আমরা ওনাদের কাছ থেকে যে বড় মানে বিশেষ গ্যাপ যেটা আমাদের চোখে পড়েছে, যে শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থাটা খুব ছিল মানে শুধু ত্রিপুরা নয়, সম্পূর্ণ ভারতবর্ষেই এনইপি 2020 আসার আগে খুব ওই ধরনের শক্ত ছিল না। এখন দেখা যাচ্ছে যে এসসিআরটির তরফ থেকে, এনসিআরটির তরফ থেকে আর শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থাটা খুব ভালো করা হয়েছে। আর আমরা এই এসসিআরটির সঙ্গে যৌথ উদ্যোগে অলরেডি বিগত 3-4 বছর থেকে কাজ করে আসছি। এসসিআরটি এবং বিদ্যাভারতী আর শিক্ষা প্রশিক্ষণের মানে শিক্ষক প্রশিক্ষণের জন্য আমাদের বিদ্যালয় এবং আমাদের সঙ্গে আরও 6টি বিদ্যালয় যুক্ত হয়েছে, অন্যান্য সংস্থার বিদ্যালয়, এরাও আমাদের প্রশিক্ষণের মধ্যে আসছে। যে মানে এনইপি 2020টিকে সাকসেস করতে হবে। মানে রেগুলারলি আমরা দেখতে পাচ্ছি কি শিক্ষানীতি আসছে কিন্তু সাকসেস আর হয় না, সাকসেস রেট খুবই কম। শিক্ষানীতি তো তৈরি হচ্ছে, সবগুলো শিক্ষানীতি ভালো কিন্তু সাকসেস রেট কম। এই কারণে আমরা এখন চিন্তা করলাম আমরা আজকের প্রজন্ম 2024 এবং এনইপি 2020 এসেছে, তো এটাকে সাকসেস করতে গেলে প্রত্যেক শিক্ষককে সঠিকভাবে প্রশিক্ষিত করতে হবে। কারণ আলটিমেটলি শিক্ষক এটাকে ইমপ্লিমেন্ট করবেন, শিক্ষক ছাড়া কেউ ইমপ্লিমেন্ট করতে পারবে না। সেই কারণে শিক্ষকের প্রশিক্ষণ খুব বেশি প্রয়োজন। সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতির, আমরা আবারও আলোচনায় ফিরবো বিরতির পর। স্যার স্যার বাচ্চাদের টিফিনে যাই দিই তাই ফেরত আসে, কি যে করি। জি স্যার, ওরা তো কিছুই খেতে চায় না। চেটেপুটে খাবে, আবার ভালোও বলবে। কি? ফ্রুট ফানের কথা বলছি। ফ্রুট ফান বিস্কুটের আনারসের ক্রিমি স্বাদে সবাই ডুবে যাবে আর বলবে, গয়না যখন বোঝে তোমার স্টাইল। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার। লংতরা একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো, লংতরাই। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই, লংতরাই, লংতরাই। ফিরে এলাম আবারও বিরতির পর, সরাসরি চলে যাচ্ছি আলোচনায়।
বিদ্যাভারতী তার নিজেদের পরিকল্পনার মাধ্যমে কিভাবে গ্রাম, পাহাড় এবং সীমান্ত অঞ্চলে শিক্ষা ব্যবস্থাকে সুনিশ্চিত করবে? বিদ্যাভারতীর শিক্ষা ব্যবস্থায় আমরা দেখেছি যে ফর্মাল স্কুল পরিচালনা করা সব জায়গায় সম্ভব নয়। ফর্মাল স্কুল পরিচালনা করা কেন সম্ভব নয়? কারণ শহরাঞ্চলে পসিবিলিটিস আছে, কারণ লোক সংখ্যা ভালো আছে, কিন্তু যখন আমরা গ্রামে যাই, প্রত্যন্ত অঞ্চলের আমরা যদি বলি, একটা বিরাট এরিয়া নিয়ে 5 কিলোমিটারের মধ্যে দেখবেন ফ্যামিলি আছে 20টা বা 25টা, এখানে একটা ফর্মাল স্কুল চালানো ভেরি টাফ হয়ে যায়। সেখানে বিদ্যাভারতী বিগত প্রায় 40 বছর ধরে একটা প্রজেক্ট পরিচালনা করছে সম্পূর্ণ দেশে, শুধু ত্রিপুরা রাজ্যে নয়, সম্পূর্ণ দেশে চলছে। এটা হচ্ছে গিয়ে সংস্কার মন্দির প্রকল্প। সেটা হচ্ছে গিয়ে সংস্কার কেন্দ্র আমরা সেটাকে বলি। বিশেষ করে ট্রাইবেল এরিয়ার জন্য সংস্কার কেন্দ্র চলে। সংস্কার কেন্দ্র যে সিঙ্গেল টিচার স্কুল, সেখানে বাচ্চাদেরকে পাঠদান করা হয়। আরেকটা হচ্ছে গিয়ে সংস্কার মন্দির প্রকল্পের মাধ্যমে সিঙ্গেল টিচার স্কুল। এটা হচ্ছে গিয়ে প্রত্যন্ত অঞ্চল, কিন্তু ট্রাইবেল এরিয়া নয়। ট্রাইবেল এরিয়ার জন্য সংস্কার কেন্দ্র, আর সিঙ্গেল টিচার স্কুল হচ্ছে গিয়ে নন ট্রাইবেল এরিয়া, কিন্তু যেমন সীমান্ত অঞ্চল, বর্ডার এরিয়া বা শহরতলি অঞ্চল, এইগুলা জায়গার জন্য এই বিদ্যালয়গুলো চলে। সেখানে আমরা শিক্ষক প্রশিক্ষণ দিই, শিক্ষকদেরকে আমরা ট্রেনিং করাই। নর্থ ইস্টের যে প্রশিক্ষণ কেন্দ্র হচ্ছে কার্বি আংলং আসামে আছে, সেই কার্বি আংলংয়ে আমরা ট্রেনিংয়ের জন্য পাঠানোর পরে তারা সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে আসছে এবং প্রত্যন্ত গ্রামাঞ্চলে ত্রিপুরা রাজ্য এছাড়া বিশেষ করে নর্থ ইস্টের এটার বেশি প্রয়োজন, কারণ হিল এরিয়া খুব বেশি। তো সম্পূর্ণ নর্থ ইস্ট যদি আমরা দেখি, প্রায় নিয়ার অ্যাবাউট 3000 সংস্কার কেন্দ্র সম্পূর্ণ নর্থ ইস্টে পরিচালনা হচ্ছে। বিশেষ করে কার্বি আংলং থেকে শুরু করে হাফলং আর শিলং এর আশপাশ অঞ্চল, এগুলা জায়গাতে বেশি চলছে। অন্যান্য জায়গাতে হচ্ছে আমরা সুইটেবল জায়গা পাই না, সুইটেবল শিক্ষকও পাই না সব জায়গাতে। তো যেখানে যে ধরনের সুবিধা আছে অ্যাভেলেবল, সেটাকে কাজে লাগিয়ে আমরা এই সংস্কার মন্দির প্রকল্প বা সংস্কার কেন্দ্র যোজনা এটা আমরা পরিচালনা করছি সম্পূর্ণ ভারতবর্ষে, ত্রিপুরা রাজ্যেও হচ্ছে। বিদ্যাভারতী প্রতিনিয়ত কাজ করে চলছে। তো আমাদের দর্শকদের সাথে বিদ্যাভারতীর সাকসেস স্টোরি যদি একটু শেয়ার করেন। সাকসেস যদি আমরা বলতে চাই, বিদ্যাভারতীর কিছু প্রজেক্ট আছে, কিছু প্রকল্প সম্পূর্ণ ভারতবর্ষে পরিচালিত হয়। মধ্যপ্রদেশ সব থেকে বেশি প্রকল্প চলে। সেই প্রকল্পগুলো কি? প্রকল্পগুলো হচ্ছে গিয়ে অন্ত্যোদয়, যে ভারত সরকার এখন যে অন্ত্যোদয় যোজনা যেটা নিয়েছে, সেটা বিদ্যাভারতী থেকেই নেওয়া, কনসেপ্টটা বিদ্যাভারতী থেকে নেওয়া। বিদ্যাভারতীর মধ্যপ্রদেশে আর এরকম অনেকগুলা প্রজেক্ট হচ্ছে যে সমাজের শেষ ব্যক্তি পর্যন্ত সুবিধাগুলো পৌঁছানো, তার যাতে মাথাপিছু ইনকাম, তার যাতে আয় বাড়ে, সেটার চিন্তা বিদ্যাভারতী করছে। মধ্যপ্রদেশে একটি প্রজেক্ট এইরকম করা হয়েছে, যে প্রজেক্টের মধ্যে যে সমস্ত আমাদের ভাই বোনরা দিব্যাঙ্গ এবং আর্থিক দিক থেকে কমজোর আছেন, এই দিব্যাঙ্গ ভাই বোনদের জন্য কিছু ক্রাফটের কাজ, হাতের কাজ, এবং সেই বস্তুগুলো যে আমাদের দিব্যাঙ্গ ভাই বোনরা বানাবে, যেমন যার হাত নেই সে পা দিয়ে কিছু করবে, যার পা নেই সে অন্য কিছু দিয়ে কিছু করবে, কেউ মুখ দিয়ে কিছু বানাচ্ছে। এই ধরনের সমস্ত ধরনের দিব্যাঙ্গ ভাইদের জন্য একটা প্রজেক্ট আছে, অনেক বড় প্রজেক্ট। সেখানে ওনারা যে সমস্ত বস্তু তৈরি করেন, আমরা যদি দেখলে আমরা বুঝতেই পারবো না যে এগুলো কোনো দিব্যাঙ্গ ভাই বোন বানিয়েছে, মনে হবে সুস্থ মানুষ বানিয়েছে। তো এই জিনিসগুলোকে মার্কেটে নিয়ে যাওয়ার জন্য তার একটা মার্কেটিং টিমও করা হয়েছে। সম্পূর্ণ মধ্যপ্রদেশ থেকে শুরু করে উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান, গুজরাট, ইনক্লুডিং আসাম পর্যন্ত এই বস্তুগুলো আসে, এই বস্তুগুলো বিক্রি হচ্ছে এবং এদের আর্থসামাজিক আয় বাড়ছে। আরও একটা জিনিস আমরা বলতে পারি যে এগ্রিকালচার যে আছে, এগ্রিকালচার যে একটা বড় জিনিস। আজকালকার জৈবিক কৃষির কথা আমরা বলতেই পারি না, সমস্ত জায়গায় কেমিক্যাল ইউরিয়ার একটা ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। এখন যে ভারতবর্ষের মধ্যে যে কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে, কৃষি বিজ্ঞান কেন্দ্র সবগুলার মধ্যেই একদম A to Z সব জায়গাতেই আর কেমিক্যালের মাধ্যমে, ইউরিয়ার মাধ্যমে আরও কীরকম ধরনের কেমিক্যাল ইউজ করে ভালো উৎপাদন হতে পারে, তার রিসার্চ হচ্ছে। একমাত্র একটা প্রকল্প সম্পূর্ণ ভারতবর্ষে আছে যেটা মধ্যপ্রদেশ বিদ্যাভারতী পরিচালনা করে, সেটা হচ্ছে গিয়ে কেবলমাত্র জৈবিক আর কৃষির মাধ্যমে উৎপাদন বৃদ্ধি কী করে আমরা করতে পারি, তার জন্য পুরো প্রজেক্ট চলছে। আমাদের 8 জন সায়েন্টিস্ট ওনারা সেখানে কাজ করছেন, এবং সেই সায়েন্টিস্টরা মিলে কিভাবে জৈবিক কৃষির মাধ্যমে, গো পালনের মাধ্যমে, গরুর গোবরের মাধ্যমে কি করে উৎপাদন বাড়তে পারে, তার প্রজেক্ট করেছেন। ভারত সরকারের টিম এটা দেখতে হয়ে গেছে, একটা সাকসেসফুল এটা একটা আমাদের আছে, আমাদের বিদ্যাভারতীর মাধ্যমে এটা হচ্ছে। ভারত সরকারকে আমরা অ্যাসিস্ট করতে পারছি। আরও একটা হচ্ছে গিয়ে গ্রামোদ্যোগ যোজনা। সেখানে আমরা যদি
দেখি সেখানে কি আছে, যে সেই গ্রামোদ্যোগের মধ্যে প্রত্যেক ধরনের শিল্প কারখানা সেখানের মধ্যে করা হয়েছে এবং ওই গ্রামের এবং আশপাশের গ্রামের মধ্যে কোনো ব্যক্তি এরকম মানে বেকার নেই, সবাই স্বরোজগার কাজ করছে। মানে সেখানের মধ্যে আমরা মানে বস্ত্র নির্মাণ থেকে শুরু করে সেখানের মধ্যে সেই প্রজেক্টের মধ্যে আছে তেল, শস্য থেকে তেল তৈরি করা, আরও বিভিন্ন ধরনের প্রজেক্ট। অল টোটাল প্রায় 28 থেকে 29টা মানে উৎপাদনের কারখানা সেখানে লাগানো হয়েছে এবং সবগুলোতে আমাদের ওই অঞ্চলের লোকাল যারা দিন দরিদ্র গরিব মানুষ ওনাদেরকে এনে স্কিল এডুকেশনের মাধ্যমে শিক্ষিত করা হয়েছে এবং ওনারা সেখানে রোজগার করছেন এবং ভালো প্রজেক্ট চলছে। সম্পূর্ণ ভারতবর্ষে তার মার্কেটিং ব্যবস্থা আছে। অনেকটা রেল স্টেশনের মধ্যে মানে ভারত সরকার আমাদেরকে একটা সুযোগ দিয়েছে, রেল স্টেশনের মধ্যে এগুলোর সেন্টার বসানো হয়েছে, কারণ শুধু উৎপাদন করলে হবে না, তাকে তো মার্কেট নিয়ে যেতে হবে। তো রেল স্টেশনে এগুলো বিক্রি হচ্ছে, আমরা মানে দেখতে পাচ্ছি এটা একটা সাকসেস। আরেকটা বড় সাকসেস হচ্ছে গিয়ে যে আমরা যেটা গর্বের সাথে সব জায়গায় আমরা বলে থাকি, আমাদের ছাত্রছাত্রীরা এখান থেকে পড়াশোনা করার পর আর কেউ বিজনেস করছে, কেউ চাকরি করছে, কেউ অন্যান্য ফিল্ডে, প্রত্যেক ফিল্ডে আমাদের ছাত্রছাত্রীরা আছে। আমরা দেখতে পাচ্ছি একটা আমরা সার্ভে করে দেখলাম আমাদের বিদ্যাভারতী থেকে পড়াশোনা করে আইএস এবং আইপিএস অফিসার সম্পূর্ণ ভারতবর্ষে প্রায় 2000-এর কাছাকাছি আছে সম্পূর্ণ ভারতবর্ষে। এবং এদের কারুর নামে কোনো ধরনের কোনো এলিগেশন, কোনো করাপশন এলিগেশন একজনের নামেও নেই। তো এরা সাকসেসফুলি কাজ করছে এবং ত্রিপুরা রাজ্যেও আর মানে ভারত সরকারের বড় বড় জায়গায় আমাদের ছাত্ররা আইএস অফিসার আইপিএস অফিসার পদে আছেন। আমি এখানে নাম বলতে পারবো না, কিন্তু ওনারা আমাদের এখানে কাজ করছেন, ত্রিপুরা রাজ্যে ওনারা কাজ করছেন, সাকসেসফুলি এরা কাজ করছেন। এনইপি পর শোনা যাচ্ছে পঞ্চকোষাত্মক শিক্ষার কথা, এই সম্পর্কে কি বলবেন? পঞ্চকোষাত্মক শিক্ষা ব্যবস্থা হচ্ছে গিয়ে ভারতের মানে প্রাচীন শিক্ষা ব্যবস্থা। ভারতবর্ষে ইংরেজরা আসার আগে ভারতবর্ষে বিহার থেকে শুরু করে আর নর্থ ইস্ট আমাদের ত্রিপুরা পর্যন্ত যদি আমরা দেখি প্রায় 90,000 গুরুকুল ছিল। ঝাড়খণ্ড, বিহার থেকে শুরু করে উড়িষ্যা থেকে শুরু করে বেঙ্গল হয়ে এদিক পর্যন্ত এই গুরুকুলগুলো যখন ইংরেজি শিক্ষা ব্যবস্থা ভারতে শুরু হলো, গুরুকুলগুলো বন্ধ হয়ে গেল। ওই গুরুকুলগুলোর শিক্ষা ব্যবস্থা পঞ্চকোষাত্মক আধারিত ছিল। তো আমরা এটার উপরে বিদ্যাভারতী রিসার্চ করলো, কারণ যেহেতু আমাদের লক্ষ্যের মধ্যেই আছে যে ভারতীয় কৃষ্টি সংস্কৃতিকে সংরক্ষণ করে আমরা শিক্ষাদান করব। তো আমরা এটাকে রিসার্চ করলাম, করে আমরা এগুলোকে বার করলাম। পঞ্চকোষাত্মক শিক্ষা হচ্ছে গিয়ে 5 স্টেপে 5 ফুল ডেভেলপমেন্ট। একটা বাচ্চার 5 ধরনের ডেভেলপমেন্ট প্রয়োজন। তার অন্নময় কোষ, প্রথমটা হচ্ছে গিয়ে অন্নময় কোষ, মানে শরীর যে আছে, শরীর চলতে গেলে তার যে এটাকে বলা হচ্ছে অন্নময় কোষ। শরীর ব্যায়াম করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, এটাকে অন্নময় কোষের মধ্যে আনা হয়েছে। এরপরে আসছে গিয়ে মনোময় কোষ, মনের বিকাশ, গান শুনলে মনের বিকাশ হয়, ভালো কোনো কিছু শুনলে মনের বিকাশ হয়, এটা হচ্ছে গিয়ে মনোময় কোষ। তারপরে আসছে গিয়ে প্রাণময় কোষ। প্রাণ মানে শ্বাস প্রশ্বাস, যে আমরা শ্বাস নিচ্ছি, যে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে প্রাণবায়ুর মাধ্যমে শরীর বেঁচে আছে, তার প্র্যাকটিস। তারপরে আসছে গিয়ে বিজ্ঞানময় কোষ। বিজ্ঞানময় কোষ মানে হচ্ছে গিয়ে ভুল শুদ্ধ বিচার করার যে বুদ্ধি, সেটাকে বিজ্ঞানময় কোষ বলা হচ্ছে। যে ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট, সেটা বিজ্ঞানময় কোষের মধ্যে আনা হচ্ছে। আর একটা হচ্ছে গিয়ে আনন্দময় কোষ। এই সবগুলো ডেভেলপমেন্ট হওয়ার পর একটা স্যাটিসফ্যাকশন আসবে, সেটাকে বলা হচ্ছে আনন্দময় কোষ। তো এই 5টা কোষের শিক্ষা একসাথে যাতে একটা বাচ্চার হয়, সেই কারণে এই পঞ্চকোষাত্মক শিক্ষা ব্যবস্থা বিদ্যাভারতীতে সেই 1952 থেকেই চলছে। কিন্তু ভারত সরকার এনইপি 2020 যখন আনে, তার আগে বিভিন্ন সংস্থার কাছে, বিভিন্ন ব্যক্তির কাছে, শিক্ষাবিদদের কাছে আর মানে চেয়েছিল, কিছু মানে আগ্রহ করেছিল যে আমরা যাতে আমাদের কি প্রয়োগ করছি সেটা যাতে আমরা সরকারকে জানাই। তো আমরা পঞ্চকোষাত্মক এই বিষয়টা সরকারকে জানিয়েছিলাম এবং পাইলট প্রজেক্ট হিসাবে প্রথম ভারত সরকারের কিছু লোক এসে আমাদের বিদ্যালয়গুলো পরিদর্শন করেছেন যে পঞ্চকোষাত্মক শিক্ষা কিভাবে দেওয়া হচ্ছে। তারপর ওনারা এখন এনইপি 2020-তে পঞ্চকোষাত্মক এসেছে। এখন আজকাল সরকারি বিদ্যালয়, বেসরকারি বিদ্যালয় সব জায়গাতে, এবং নার্সারির থেকে শুরু করে একদম কলেজ শিক্ষা পর্যন্ত, উচ্চশিক্ষা পর্যন্ত এই পঞ্চকোষাত্মক আধারিত শিক্ষা, এই 5 ধরনের ডেভেলপমেন্ট প্রয়োজন একটি বাচ্চার। তো এই বিষয়টা এসেছে। বিদ্যালয়ে পাঠদানের ক্ষেত্রে বিদ্যাভারতীর বিশেষ কোনো প্রয়োগের কথা উল্লেখ করতে চাইবেন কি?
আমরা শিক্ষা মানেই হচ্ছে গিয়ে বিদ্যালয়ের পাঠদান, মানেই হচ্ছে গিয়ে রেগুলার কোনো প্রয়োগ। কোনো জিনিসও ইউনিভার্সাল নয়, সময়ের সাথে চেঞ্জ হচ্ছে। আজ ওই এক সময় একটা প্রয়োগ করা হতো, আজকে সেটা হয় না, আজকে অন্য প্রয়োগ করা হয়, এই ধরনের চলছে। বিদ্যাভারতীতে আমরা দেখেছি যে বিভিন্ন এডুকেশনাল কোর্সেস যখন আমাদের শিক্ষকরা করেন বিভিন্ন বিদ্যালয়ের, ওই সময় পাঠ পরিকল্পনা কী করে বানাতে হয়, ক্লাসরুমে যখন শিক্ষক যায়। আমি একটা বিষয় বলছি, প্রয়োগ অনেক ধরনের আছে, একটা প্রয়োগ শুধু বলছি যে শিক্ষক যখন ক্লাসে যান সেই সময় উনি একটা পাঠ পরিকল্পনা তৈরি করে যান, সেই পাঠ পরিকল্পনা আধারিত উনি ক্লাস নেন। তো সেটার যে সিস্টেম সম্পূর্ণ ভারতবর্ষে চলছে, আমরা সেখান থেকে একটু বেরিয়ে এসেছি, সেম রেখে কিছু অ্যাড করা হয়েছে। এমনিতে তো পাঠ পরিকল্পনা যখন শিক্ষক তৈরি করেন, ক্লাসরুমে যান, ওনার বিষয়টা রাখেন এবং কোয়েশ্চন আনসার টেকনিক বা বিভিন্ন টেকনিকের মাধ্যমে উনি বাচ্চাদের আন্ডারস্ট্যান্ডিং হলো কিনা না সেটা উনি বোঝার চেষ্টা করেন। এতটুকু পর্যন্তই ম্যাটারটা শেষ হয়ে যায়। আমরা আরও দুটো অ্যাড করেছি, সেটা হচ্ছে গিয়ে প্রয়োগ এবং প্রসার। পরের যে আরও স্টেপ দুইটা, অ্যাপ্লিকেশন। যে জ্ঞানটা সে ক্লাস থেকে নিচ্ছে, রিয়েল লাইফে তার অ্যাপ্লিকেশন কোথায় আছে, তার রিয়েল লাইফের সঙ্গে এটাকে অ্যাড করতে হবে। রিয়েল লাইফের সঙ্গে যদি বইয়ের এডুকেশনের বই থেকে যে জ্ঞান পাচ্ছে সেটার যদি রিয়েল লাইফের সঙ্গে যদি সম্পর্ক না থাকে, তো সেই শিক্ষা কোনো বাচ্চারা মনেও রাখতে পারবে না, সেটা ইউজলেস হয়ে যাবে। এই কারণে আমরা পাঠদানের মধ্যে এই দুইটা বস্তু নতুনভাবে অ্যাড করেছি। এটাও আগের থেকেই চলছে। সেটা হচ্ছে গিয়ে প্রথমে অ্যাপ্লিকেশন, প্রয়োগ। সেই জ্ঞানটাতে কোথাও প্রয়োগ করতে হবে। তারপরে হচ্ছে গিয়ে প্রয়োগের পরে হচ্ছে গিয়ে এক্সপান্ড, সেটাকে প্রসার করা। কীরকম করবে, সে যে জ্ঞানটা পেয়েছে সে তার সহপাঠীকে বলবে, সে তার কোথাও সেটাকে নিয়ে আলোচনা করবে, সেটাকে ডিসকাস করবে, শিক্ষক তাকে সহযোগিতা করবেন। এতে কি হবে, জ্ঞানটা স্থায়ী হবে এবং একজনের কাছ থেকে আরও 10 জনের কাছে পৌঁছাবে। তো আমাদের যে পাঠ পরিকল্পনা কল্পনার বিষয়টা বললাম, বিএড কোর্স এবং ডিএলএড কোর্সে শিক্ষকরা শিখে থাকেন। আমরা দুইটা নতুন অ্যাড করেছি, যে অ্যাপ্লিকেশন অ্যান্ড এক্সপান্ড, প্রয়োগ এবং প্রসার। এই যে প্রয়োগটা আমরা করেছি, করার পর আমরা দেখতে পাচ্ছি যে বাচ্চা যে জ্ঞানটা আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে, ক্লাসরুম থেকে যা শিখতে পাচ্ছে, সেইটাকে সে আবার তার জ্ঞানটা পাক্কা হচ্ছে এবং আরও 10 জনকে বলতে পারছে, সেই জিনিসটা ভুলছে না। যেমন এক ক্লাস থেকে আরেক ক্লাসে বাচ্চারা গেলে কি হয়, ওই আগের ক্লাসে সব ভুলে যায়। তো এটা স্থায়ী একটি শিক্ষা আমরা অনুভব করতে পারি, যেটা একটা পজিটিভ আমরা পেয়েছি। আমরা সময়ের একেবারে শেষ প্রান্তে যাব আপনার কাছে। শেষ প্রশ্নে, বিদ্যাভারতীর বর্তমানে কতগুলো শিক্ষা প্রতিষ্ঠান চলছে? হ্যাঁ, বিদ্যাভারতীর সম্পূর্ণ ভারতবর্ষে ফর্মাল স্কুল যদি আমরা বলি, সিবিএসসি এবং স্টেট বোর্ডস যেগুলো আছে, সিবিএসসি এবং স্টেট বোর্ড মিলিয়ে আমাদের 12,000 প্লাস ফর্মাল স্কুল চলছে। এছাড়া সংস্কার মন্দির প্রকল্প, যেটা আমি আগে বললাম, সংস্কার কেন্দ্র এবং সিঙ্গেল টিচার স্কুল, এই বিদ্যালয়গুলো মিলিয়ে আমরা সম্পূর্ণ ভারতবর্ষে আমাদের প্রায় 25,000-এর মতো ফর্মাল এবং ইনফর্মাল নন ফর্মাল বিদ্যালয় চলছে। 55টা কলেজ চলছে সম্পূর্ণ ভারতবর্ষে এবং 2টা ইউনিভার্সিটি, একটা তো গুয়াহাটিতে আছে, একটা বেঙ্গালুরে আছে। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো সম্পূর্ণ ভারতবর্ষে আমাদের পরিচালিত হচ্ছে। এবং যে জিনিসটা আমি আরও এটার সাথে অ্যাড করতে চাই, এই প্রতিটা শিক্ষা ব্যবস্থা সমাজের কাছ থেকে হেল্প নিয়ে করা হচ্ছে। কোনো ধরনের সরকারি সহযোগিতা ছাড়া সাধারণ সমাজের মানুষের কাছ থেকে সহযোগিতা নিয়ে, গার্জিয়ানদের কাছ থেকে, সমাজের শিক্ষাপ্রেমী লোকেদের কাছ থেকে সহযোগিতা নিয়ে এই বিশাল কর্মযজ্ঞ সম্পূর্ণ ভারতবর্ষে এবং আজকাল ভারতের বাইরেও বিভিন্ন রাষ্ট্রে বিদ্যাভারতীর কাজ হচ্ছে। ধন্যবাদ আপনাকে, আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আপনি আমাদের স্টুডিওতে এসেছেন। আমাদের সময় একেবারেই শেষ। আমাদের আলোচনায় আজকে উঠে এলো একটি সমৃদ্ধ জাতি গঠনের লক্ষ্যে বিদ্যাভারতী কিভাবে প্রতিনিয়ত কাজ করে চলছে। আজকের মতো সমাজ দর্পণ এই পর্যন্তই। নানা রঙের অনুষ্ঠানের জন্য চোখ রাখবেন বিটিভি ত্রিপুরার পর্দায়। নমস্কার।